আমরা এমনিসি দিয়ে কিছু আগে ডাটাবেসের কাজ দেখবো। যেমন আমরা এরকম একটা স্টুডেন্ট নিয়ে যদি কাজ করতে চাইতাম, তাহলে ডাটাবেসে কি করতে হবে? আমাদের স্টুডেন্ট নামে একটা টেবিল বানাতে হতো। টেবিলে বেশ কিছু প্রপার্টি দিলাম, আইডি, এই চারটা প্রপার্টি নিয়ে আমরা একটা টেবিল বানাবো স্টুডেন্ট। এবং আমরা যেটা বানাবো একটা ক্রুড অপারেশন বানাবো। ক্রুড তো সবাই জানেন, ক্রুড মানে হচ্ছে কি? গেট, রিড, আপডেট, ডিলিট। অর্থাৎ ডাটাবেজে যে ইনসার্ট, সিলেক্ট, ডিলিট, আপডেট যে কাজটা, সেটা কি বলা হচ্ছে? ক্রুড। আমরা এই স্টুডেন্টটা বানাবো, স্টুডেন্টটা বানিয়ে তার মধ্যে ডাটাবেজে ডাটা রাখবো, গ্র্যাব করে নিয়ে আসবো, এডিট করবো, ডিলিট করবো, এই অপশনটা বানাবো। এমডিসিতে এই কাজটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। এবং সেটার জন্য আমরা ব্যবহার করবো এনটিটি ফ্রেমওয়ার্ক। এনটিটি ফ্রেমওয়ার্ক কি আছে আমরা দেখি। আমরা এতদিন ডাটাবেজে কাজ করার জন্য যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে edu.net। আপনারা যে এসকিউএল কানেকশন, এসকিউএল কমান্ড, এসকিউএল রিডার, এই যে ক্লাসগুলো, এগুলো কিন্তু আসলে edu.net এর ক্লাস। edu.net এ আপনি কি করতেন? এই ক্লাসগুলো ব্যবহার করে বিভিন্ন কোয়েরি লিখে দিতেন। কোয়েরি কি কাজ করতে? যেমন একটা ইনসার্ট কোয়েরি আপনি রান করে দিতেন, edu.net সেই কোয়েরিটাকে আপনার ডাটাবেসে এক্সিকিউট করে দিত। এক্সিকিউট করে ডাটাবেসে ডাটাটা ইনসার্ট, ডিলিট, আপডেট এই কাজগুলো করাতো। এখন মাইক্রোসফট এমডিসির জন্য আরেকটা নতুন টেকনোলজি নিয়ে আসছে, সেটা হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্ক। এনটিটি ফ্রেমওয়ার্কটা edu.net এর ঠিক উপরে আরেকটা লেয়ার তৈরি করে রাখা হয়েছে। এই লেয়ারের কাজ হচ্ছে, আমরা ডাটাবেসে এনটিটি ফ্রেমওয়ার্কের চারটা মেথড আছে। একটা হচ্ছে সেভ, আপডেট, এডিট, আরেকটা হচ্ছে ডিলিট। এই চারটা মেথড আছে। এই চারটা মেথডে যেমন সেভ এর মধ্যে যদি আমি একটা অবজেক্ট পাস করে দিই, তখন সে কি করবে? সেভ মানে হচ্ছে কি? ডাটাবেসে ডাটাটা সেভ করা, মানে ইনসার্ট কোয়েরি চালানো। সে কি করবে? সেভ মেথডটা আমি পাস করে দিব এনটিটি ফ্রেমওয়ার্কের কাছে। এনটিটি ফ্রেমওয়ার্ক সেটা কি করবে? কোয়েরি জেনারেট করবে, কোয়েরি তৈরি করে এডিওকে পাঠাবে, এডিও সেই কোয়েরিটাকে এক্সিকিউট করে দিবে। এমডিসিতে কিন্তু আপনাকে র কোয়েরি লিখতে হয় না। আমরা কি করব? অবজেক্ট নিয়ে কাজ করব। অবজেক্টকে আমি এনটিটি ফ্রেমওয়ার্কের কাছে পাঠিয়ে দিব, সেই অটোমেটেড কোয়েরি জেনারেট করে ডাটাবেসে ডাটা নিয়ে কাজ করতে পারবে। এই লেয়ারটাই হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্কের লেয়ার। এমডিসিটা আপনাকে ভালো করার জন্য দুইটা জিনিস খুব ভালো মতো জানতে হবে। এক হচ্ছে লিংক, আর একটা হচ্ছে লামডা এক্সপ্রেশন। আপনাদের তো মানে লিংক দেখাইছে। মাইক্রোসফটের একটা ওয়েবসাইট আছে 101 লিংক। লামডা দেখাইছে, আচ্ছা। লামডা দিয়ে লিংক দেখা যায়, আমাদের দেখা অনেক। মাইক্রোসফটের একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে কি 101 লিংক। সেটার মধ্যে লিংকের দিয়ে যা যা করা যায় পুরো একটা সুন্দর ডকুমেন্টেশন লেখা আছে। ওটা আমরা দেখবো। ফার্স্টে আমরা এটা তৈরি করি, ডাটাবেসে টেবিল তৈরি করে ডাটা ইনসার্ট করার কাজটা করি। এই জায়গাটা আপনারা কোড না করে আগে ফার্স্টে একটু দেখেন কিভাবে জিনিসটা কাজ করা হচ্ছে। এমডিসি তে ডাটাবেস নিয়ে কাজ করার জন্য কোথায় কাজ করতে হয়? মডেলের মধ্যে। আমরা মডেলে কি করব? একটা ক্লাস লিখব, অ্যাড ক্লাস, স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করলাম, অ্যাড। এখানে স্টুডেন্টের প্রপার্টিগুলো সেট করে দিব, ইন্টিজার। আমরা তো জানি এই ঘরটা হবে প্রাইমারি কি, আইডি। প্রাইমারি কি বানানোর জন্য মাইক্রোসফট, যেহেতু আমরা এখন কোড করব হচ্ছে কোড ফার্স্ট অ্যাপ্রোচ। কোড ফার্স্ট অ্যাপ্রোচ মানে হচ্ছে আমরা ডাটাবেসে কোনো কোডে হাত দিব না। আমরা যা করব কোডে করব, অটোমেটিক ডাটাবেসে সেগুলা ইমপ্লিমেন্ট অটোমেটিক হবে। এমডিসি আপনাকে প্রাইমারি কি বানানোর জন্য দুইটা প্যাটার্ন বলে। এক হচ্ছে, হয় আপনি শুধু এভাবে আইডি লিখলে ও বুঝবে যে এই কলামটা প্রাইমারি কি হবে। আদার্স বেস্ট প্র্যাকটিস হচ্ছে
আপনি ক্লাসের নামটাকে কপি করে এর সাথে অ্যাড করে দেন স্টুডেন্ট আইডি। আমরা যদি আইডি রাখি তাহলে প্রবলেমটা কোথায়, কারণ আমার তো এরকম অনেকগুলো টেবিল হবে। তো আমি যখন কোয়েরি বানাবো তখন আমি আইডি দেখলে আসলে আমার জন্যই প্রবলেম, আমি এটা আসলে কোন আইডি এরকম স্পেসিফিক ভাবে লেখা থাকলে আমি ইজিলি বুঝতে পারবো এই আইডি মানে হচ্ছে স্টুডেন্টের আইডি, স্টুডেন্ট টেবিল নিয়ে কাজ হচ্ছে। এর জন্য আমরা সবসময় এই প্যাটার্নটা ফলো করব, ক্লাসের নাম সাথে আইডি শব্দ। আমরা ক্লাস লাইব্রেরিটা লিখলাম। ওয়েবে ডাটাবেজের আমরা যে ওয়েব ফর্মে কাজ করছিলাম, ডাটাবেজ ইনফরমেশন আসলে কোথায় লিখতেন? একটা কনফিগারেশন ফাইলের মধ্যে লিখে দিতেন। সেম ভাবে এখানেও কিন্তু একটা কনফিগারেশন ফাইল আছে, সেটার নাম হচ্ছে এই ওয়েব কনফিগ ফাইল। আমরা এই ফাইলটা ওপেন করে এইখানে আমার ডাটাবেজের ইনফরমেশন আমি লিখে দিব। ওয়েব কনফিগ আপনি আরেকটা মানে দেখছেন সেটা হচ্ছে ভিউ এর ভিতরে, সেটা না, একদম রুটের মধ্যে একটা ওয়েব কনফিগ ফাইল আছে, রুট পজিশনে ওইটাতে। কনফিগারেশনে এসে এখানে ডাটাবেসের কনফিগারেশনে আমরা একটা লাইন অ্যাড করব। এখানে নোটপ্যাডের মধ্যে লেখা আছে। একটা কানেকশনের ইনফরমেশন আমরা এখানে লিখলাম। আমরা সব সময় এই সেম কানেকশনটাই ইউজ করব। আমরা এটাকে কপি করে রেখে দিব, যত অ্যাপ্লিকেশন লাগবে এই সেমটাই লিখলেই হবে। আমরা এখন এই লাইনটা কিছু বোঝার চেষ্টা করি এখানে কি কি জিনিস আছে। এখানে একটা নাম দিতে হবে, আমি এখানে নাম দিয়ে দিলাম সাপোজ MVC 8 8/8 নাম দিয়ে দিলাম। আচ্ছা, ফার্স্টে হচ্ছে একটা নাম দিতে হবে, অর্থাৎ যেই নাম দিয়ে ডাকলে আমি আমার ডাটাবেসের সমগ্র ইনফরমেশন পাবো, ওই কারণে একটা নেম দিতে হয় এখানে। তারপরে হচ্ছে কানেকশন স্ট্রিং ডাটা সোর্স। ডাটা সোর্সে আপনার সার্ভারের নেম দিতে হয়। আমরা যদি আমাদের ম্যানেজমেন্ট স্টুডিওটা ওপেন করি, এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও অ্যাডমিনিস্ট্রেটর, এখানে দেখেন সার্ভারের নেম হচ্ছে আমার নামের অনুযায়ী, এর জন্য এখানে আমি লিখাই আছে সার্ভারের নেম। তারপর হচ্ছে ইনিশিয়াল ক্যাটালগ। ইনিশিয়াল ক্যাটালগে দিতে হয় আপনার ডাটাবেসের নাম কি দিবেন সেটা। আমরা এখানে দিলাম MVC 8_test, এই নামে আমার ডাটাবেসটা তৈরি হবে। পরের অংশটা হচ্ছে ইন্টিগ্রেট সিকিউরিটি ট্রু। আমরা জানি যে যে কোনো ডাটাবেসে কানেকশন হওয়ার জন্য ইউজার নেম পাসওয়ার্ড প্রয়োজন হয়, কিন্তু এই এটা তো এই অ্যাপ্লিকেশনটা এসকিউএল ম্যানেজমেন্ট স্টুডিও বা এসকিউএল সার্ভার, এটাও তো মাইক্রোসফটের। এর জন্য ওরা কি করতে পারে, আমি যে পিসিতে লগ ইন করা, অবশ্যই তো আমি লগ ইন করেই পিসিতে ঢুকছি, এর জন্য ইন্টিগ্রেট সিকিউরিটি ট্রু করে দিলে হবে যে আমার যে উইন্ডোজের অথেন্টিকেশনটা আছে সেটাই সে এখানে ইউজ করে নিবে, আমাকে আলাদাভাবে অথেন্টিকেশন ইউজ করতে হবে না। কিন্তু আপনি যখন সার্ভারে হোস্ট করবেন তখন কিন্তু আপনাকে দেখবেন যে ও একটা ইউজার নেম দিবে, পাসওয়ার্ড দিবে, তখন এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা লিখে দিতে হবে এই পজিশনে। আপনি সার্ভারে হোস্ট করার সময় সে আপনাকে বলবে যে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা কোথায় লিখতে হবে, ওইখানে আপনি লিখে দিলেই সে ডাটাবেসের কানেকশন নিতে পারবে। তারপরে আরেকটা লিখছি এখানে মাল্টিপল অ্যাক্টিভ রেজাল্টস এর ট্রু। এই লাইনটা না দিলেও হয়, কিন্তু এই লাইনটা আমরা দিয়ে রাখবো কেন? এটা থাকলে সুবিধা হচ্ছে আমরা যদি অ্যাজাক্স এর মাধ্যমে কোনো কাজ করি, অ্যাজাক্স আসলে কি কাজ করে, যেমন আপনারা জিমেইলে যখন দেখবেন কোন একটা মেইল অ্যাড্রেস, যখন আপনি নতুন মেইল অ্যাড্রেস ওপেন করতে চান, আপনি একটা মেইল অ্যাড্রেস দিতে বলেন না যে একটা মেইল অ্যাড্রেস দাও, মেইল অ্যাড্রেস দিলে দেখবেন ও কিন্তু সাথে সাথে আপনাকে বলে যে এই মেইল অ্যাড্রেস অলরেডি ওদের সিস্টেমে আছে,
তাহলে কি ও কোথাও থেকে তো চেক করে, ডাটাবেসে তো চেক করতে হয় যে এই মেল অ্যাড্রেসটা ওদের সিস্টেমে আছে কিনা। এই যে ছোট্ট একটা টেক্সট বক্সের ডাটাটা সার্ভারের কাছে পাঠিয়ে দেওয়া, সেই পাঠানোর কাজটাই করা হচ্ছিল অ্যাজাক্সের মাধ্যমে। নর্মালি আমরা যদি এটা সার্ভার সাইডের ল্যাঙ্গুয়েজের মধ্যে করতাম তাহলে কি করতে হতো, আমাকে একটা বাটন রাখতে হতো, ক্লিক করলে সার্ভারের কাছে ডাটা যাইতো। কিন্তু আমি তো বাটন ক্লিকে সার্ভারের মধ্যে ডাটা পাঠাচ্ছি না, ও লিখতেছে, আমি সাথে সাথে ডাটাকে পাস করছি। এই ক্ষেত্রে অ্যাজাক্সটা ব্যবহার করা হয়। মাল্টিপল অ্যাক্টিভ রেজাল্টস এর ট্রু দিয়ে দিলেই তখন আমার এই অ্যাপ্লিকেশন এই ডাটাবেসটা অ্যাজাক্সকেও সাপোর্ট দিবে। প্রোভাইডার নেমটা হচ্ছে আমি আসলে কার ইনস্ট্যান্সটা ইউজ করতেছি, আমি এখানে ইউজ করতেছি এসকিউএল ক্লায়েন্টের। যারা ওরাকলের ইউজ করবে তারা এখানে এসকিউএল ওরাকলের নাম ওই প্রোভাইডারের নামটা এখানে দিয়ে দিতে হবে, তাহলে ওইটার কানেকশন পাওয়া যাবে। এটা হচ্ছে কানেকশন স্ট্রিং, যেটার মধ্যে আমার ফুললি ডাটাবেস ইনফরমেশনগুলো লেখা থাকবে। ওকে, তারপরে আমি আবার এই মডেলে আসলাম। যেহেতু আমার ডাটাবেসের সমগ্র কাজ কে করে দিবে, এনটিটি ফ্রেমওয়ার্ক, সেহেতু আমার আরেকটা ক্লাস তৈরি করতে হবে, যেই ক্লাসটা আমার ডাটাবেসের ইনফরমেশনগুলো নিয়ে কাজ করবে। এই ক্লাসেরটা আমি নাম দিলাম, যে কোনো নাম দিতে পারেন, আমি দিলাম প্রজেক্ট ডিবি, অর্থাৎ আমার প্রজেক্টের ডাটাবেস ইনফরমেশন। এই ক্লাসটাকে আরেকটা ক্লাস থেকে ইনহেরিট করতে হবে, সেটা হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্কের যেই ক্লাসটা আসলে ডাটাবেস নিয়ে কাজ করে, সেই ক্লাসটার নাম হচ্ছে ডিবি কনটেক্সট ক্লাস। আমরা এখানে লিখলাম ডিবি কনটেক্সট। এই যে এখানে যে দেখেন ডিবি কনটেক্সট আসছে, আপনারা যদি এনটিটি ফ্রেমওয়ার্ক আপডেট না করেন তাহলে ডিবি কনটেক্সট লেখাটা খুঁজে পাবেন না, আসবে না। এটা আমরা ইনহেরিট করে নিলাম। এখন আমাকে এখানে একটা কনস্ট্রাক্টর লিখতে হবে, পাবলিক প্রজেক্ট ডিবি কোলন দিয়ে আমি বেস লিখলাম। এই লেখাটার মানে কি কে বলতে পারবেন? অর্থাৎ আমি এখানে আমার প্রজেক্ট ডিবি অর্থাৎ আমার ক্লাসে কনস্ট্রাক্টর থেকে আমি প্যারেন্ট ক্লাস, আমার প্যারেন্ট ক্লাসকে ডিবি কনটেক্সট ওর কনস্ট্রাক্টরকে কল করলাম। ওর কনস্ট্রাক্টরকে কল করার কারণ হচ্ছে ওর কনস্ট্রাক্টরের মধ্যেই আসলে পাস করে দিতে হয় আমার ডাটাবেসে ইনফরমেশনটা কোথায় আছে। আমি এখানে ওয়েব কনফিগ থেকে এই যে এমডিসি 8 যেটা লিখে রাখছি, এই নামটাই এখানে পাস করে দিব, যে তুমি কনফিগারেশন ওয়েব কনফিগের এই নামটার মধ্যে যে অংশটুকু আছে এটার মধ্যে আমার ডাটাবেস ইনফরমেশন রাখা। ক্লিয়ার? ওকে, এখানে আরো কিছু ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ এই ক্লাসটা যেহেতু আপনার ফুললি ডাটাবেস নিয়ে কাজ করবে, এখানে দিয়ে দিতে হবে আপনার কি কি টেবিল আছে। প্রত্যেকটা টেবিল কি আমার প্রত্যেকটা মডেল ক্লাসই তো এক একটা টেবিল হবে। আমি যদি এখন ডিপার্টমেন্ট তৈরি করি, এখানে আরেকটা ফাইল আসবে না, ডিপার্টমেন্ট ডট সিএস। কোর্স তৈরি করলে কোর্স ডট সিএস। তো আমি এখানে এই ইনফরমেশনগুলো দিয়ে দিব। ডিবি সেট, দেখেন এটা একটা কালেকশন, ডিবি সেট মানে হচ্ছে হলো টেবিলের কালেকশন। ডিবি সেটের মধ্যে আমি পাস করে দিব স্টুডেন্ট স্টুডেন্ট, এটা পাস করে দিতে হবে। যদি আপনার আরেকটা ডিপার্টমেন্ট হয়, এই লাইনটা এর সেম আরেকটা লাইন এখানে বানাইতে হবে, কিন্তু তখন এখানে কি লিখতে হবে, নামটা দিয়ে দিতে হবে এখানে। ডিপার্টমেন্ট হলে এখানে তখন কি লিখতে হবে, ডিপার্টমেন্ট লিখতে হবে, ডিপার্টমেন্ট, মানে ওখানে যতগুলা মডেল থাকবে আপনার সবগুলার নাম এখানে বলে দিতে হবে। তাহলে সে বুঝতে পারবে সে আসলে এনটিটি ফ্রেমওয়ার্ক কোন কোন টেবিলগুলো নিয়ে আসলে কাজ করবে, অর্থাৎ কোন কোন মডেলগুলোকে নিয়ে সে কাজ করবে। এতটুকু ক্লিয়ার? এতটুকু যে লাইন লিখলাম, কারো কোনো প্রবলেম আছে এখানে? ওকে, এতটুকু হইলো। এতটুকু আমরা কি করলাম, ডাটাবেসের কানেকশন দিলাম। এনটিটি ফ্রেমওয়ার্ক আমার ডাটাবেসে কাজ করার জন্য যে ক্লাসটার হেল্প নিবে সেই ক্লাসের নামটুকু দিলাম। এখন আমি তো আসলে এখানে কাজ করব হচ্ছে কোথায়, কোডে বসে। কোডে বসে আমি যা কিছু করব অটোমেটিক চেঞ্জ আসবে ডাটাবেসে। তাহলে কোনো একটা মেকানিজম তো আমার কোড থেকে ডাটাবেসে কমিউনিকেশনের কাজটুকু করবে। এটা করার জন্য যে লাইব্রেরিটা হেল্প নেওয়া হয় সেটা নাম হচ্ছে মাইগ্রেশন। কোড ফার্স্ট অ্যাপ্রোচের মূল শব্দ হচ্ছে, আপনি এই যে এখানে যে আমরা ম্যানেজমেন্ট স্টুডিওটা ওপেন করছি, এখানে কিন্তু আমরা সিঙ্গেল কোনো কোডে হাত দিতে পারবো না। আমার যা কিছু চেঞ্জ করতে হবে সব আমি কোডে বসেই করব, এবং সেই চেঞ্জটা অটোমেটিক ডাটাবেসে যেতে হবে। এটার জন্যই প্রয়োজন হয় মাইগ্রেশনের প্রয়োজন। এখানে দেখেন বাই ডিফল্ট কিন্তু মাইগ্রেশন নামে কোনো ফোল্ডার নাই। আপনারা যখনই দেখবেন এখানে মাইগ্রেশন নামে কোনো ফোল্ডার নাই, তখন আপনি বুঝবেন যে আপনার অ্যাপ্লিকেশন এখনো মাইগ্রেশন সাপোর্ট দেওয়া হয়। মাইগ্রেশন সাপোর্ট দেওয়ার জন্য আমাকে কিছু লাইন লিখতে হবে। আমরা আবার চলে আসবো এখানে টুলস, নুগেট প্যাকেজ ম্যানেজার, কনসোল, এটাকে আমরা ওপেন করে রাখলাম, ডক। এখানে আমরা লিখতেছি, এটাকে উপরে তুলে দিই।
এনেবল, বানানটা দেখেন, মাইগ্রেশন, এখানে লিখতে হয় এনেবল মাইগ্রেশন, প্লুরাল লিখতে হয় এখানে। আমি যখন এটা লিখে এন্টার ক্লিক করি, দেখুন এখানে একটা ফোল্ডার তৈরি হবে। এখানে দেখেন সে কি করতেছে, চেকিং ইফ দ্য কন্টেন্ট স্টার্টেড অ্যান্ড এক্সিস্টিং ডাটাবেস। মাইগ্রেশনটা যখনই ওপেন হয়, সে ফার্স্ট থেকে চেক করে দেখে ওইখানে যে আপনি ডাটাবেসের নামটা দিচ্ছেন সেই নামে অলরেডি কোনো ডাটাবেস সিস্টেম আছে কিনা, এটা সে চেক করতেছে। চেক করে যখন ডান পাবে তখনই দেখেন সে কাজ শেষ করে চলে আসছে। এখানে দেখেন এই যে মাইগ্রেশন নামে একটা ফোল্ডার তৈরি ছিল। এখানে সে এই যে মাইগ্রেশন নামে ফোল্ডার, তার মধ্যে একটা ফাইল আছে configuration.cs, একটা ফাইল সে তৈরি করে দিল। আমাদের মাইগ্রেশন হলো, মাইগ্রেশন রেডি হওয়া মানেই কিন্তু ডাটাবেসের কাজ শেষ হয়ে যায়নি। এখন আমি ওকে বলবো যে আমি যে মডেলে ক্লাসগুলো লিখছি এই অনুযায়ী তুমি টেবিল তৈরি করো। এটা তৈরি করে এটা এই সাপোর্টটা দেওয়ার জন্য আপনাকে যে লাইনটা লিখতে হবে আমি এখানে লিখলাম অ্যাড মাইগ্রেশন, যে কোনো একটা নাম দিতে পারেন, আমি এখানে নাম দিলাম INIT, ইনিশিয়ালাইজেশন, মানে আমার মাত্র ইনিশিয়ালাইজ পজিশনে আমি আছি। এখানে দেখেন এখানে কিন্তু অ্যাড মাইগ্রেশন, এখানে কিন্তু প্লুরাল না, কারণ আমি একটা ফাইল তৈরি হবে এখানে। আমি যখন এন্টার ক্লিক দিলাম, এখানে দেখেন একটা ফাইল তৈরি হয়েছে এই যে INIT নামে। সামনে কিছু হ্যাশ কোড ও নিজে লিখে রাখছে, সেটা হচ্ছে ওর ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য। এই ফাইলটার কোডটা যদি আমরা দেখি, এটার কোড দেখলে দেখেন মোটামুটি অনেকখানি আইডেন্টিফাই করা সম্ভব এই কোডটা কি কাজ করতেছে। এটাকে আমরা অটোমেট করব। দেখেন এখানে বলতেছে ও ক্রিয়েট টেবিল। ক্রিয়েট টেবিল দেখলে বুঝা যায় আসলে হয়তো টেবিল তৈরি করার জন্য কিছু একটা। এখানে ক্রিয়েট টেবিল, এখানে বলতেছে স্টুডেন্ট আইডি, এটা হবে কি নালেবল। আমরা জানি যে প্রাইমারি কি কখনো নাল হতে পারে না। নালেবল এবং আইডেন্টিটি ট্রু, আইডেন্টিটি মানে কি প্রাইমারি কি, আইডেন্টিটি ট্রু করে দিল। নেম, ইমেল অ্যাড্রেস এগুলো স্ট্রিং হবে। আর বলতেছে যে প্রাইমারি কি হবে, স্টুডেন্ট আইডি। ও কিন্তু আমাকে বলতেছে যে এরকম একটা টেবিলও বানাতে চায়। ফার্স্টে ও আমাকে কিন্তু এটা কিন্তু রান করবে না, এটা হচ্ছে আমার দেখার জন্য যে ও ডাটাবেসে কি কাজ করতে চায় আমি এখান থেকে দেখতে পারি। এখানে যদি আমি কোনো চেঞ্জ করতে চাই, আমি তাহলে এখানে কোনো চেঞ্জ করতে পারি। আমি দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, আমি এটাই আসলে চাচ্ছি ডাটাবেসে যাওয়ার জন্য। এখন আমি কি করব, এই যে ও যে কোডটা লিখছে আমি বলবো এই কোডটা তুমি ডাটাবেসে রান করাও। এটা লেখার জন্য আপনাকে যেটা লিখতে হবে, প্যাকেজ ম্যানেজার কনসোল, এখানে আসার পর লিখতে হবে আপডেট ডাটাবেস, এন্টার। আপডেট ডাটাবেস যখন লিখেন সে তখন আসলে ডাটাবেস টেবিল এগুলো তৈরি করতে চলে যাবে। শেষ হলো রানিং সিড মেথড, এগুলো শেষ করল। এখন আমাদের ডাটাবেসে আসি, কানেক্ট ডাটাবেস। এই যে দেখেন আমাদের ডাটাবেস চলে আসছে MVC 8 টেস্ট, এটা আমাদের ডাটাবেস। এখন আমাদের এটাকে ওপেন করি, টেবিল, এই যে দেখেন আমাদের স্টুডেন্ট টেবিল। এটাকে যদি আমরা ভিউ করি ডিজাইন মোডে, এই যে দেখেন আমি তো এটাই চাচ্ছিলাম, এরকম একটা টেবিলই হবে আমার, যেটা স্টুডেন্ট টাইপ ইন্টিজার, নেম, ইমেল অ্যাড্রেস এন্ড ওয়ার্কার, আর ওয়ার্কার একই রকম ম্যাক্সিমাম ভ্যালু ধরে রাখবে। আমার কিন্তু ডাটাবেস তৈরি হয়ে গেছে, টেবিলও তৈরি হয়ে গেছে। আমি কিন্তু পুরো কাজটাই করছি হচ্ছে কোড থেকে। এটাকে বলা হচ্ছে কোড ফার্স্ট অ্যাপ্রোচ। কোডে বসে বসে আমি ডাটাবেসের সব কাজ করতে পারবো।
এখন আমাকে কি করতে হবে? এখন তো হইলো, তাহলে কি ডাটাবেসে ডাটা পাস করার জন্য আমাকে কন্ট্রোলার লিখতে হবে, কারণ এমডিসিতে তো সব কাজই কন্ট্রোলার দিয়ে করতে হবে। ওই কন্ট্রোলার কি করবে? ডাটাবেসে ডাটা ইনসার্ট করবে, ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসবে, এই কাজগুলো করতে হবে। তাহলে অনেক টেস্টের ডিজাইন করতে হবে এখন। তাহলে আপনাকে মাইগ্রেশন সে করতেই দিবে না, আপনাকে সে আটকে দিবে সাথে সাথে। এখানে দেখেন আমি ফার্স্টে কি করছি, আমার মাইগ্রেশন ফার্স্টে কি চেক করে আসছে, আমার ডাটাবেস আছে কিনা সেটা টেস্টিং করে আসছে। যদি এখানে আপনার ডাটাবেস পেতো সে, তাহলে আপনাকে ওখানে আপনাকে সে ডাটাবেস ক্রিয়েট করতে দিত না, ফার্স্টে এরর দিয়ে বলতো যে তোমার অলরেডি ওই নামে ডাটাবেস আছে, হয় তুমি ওই ডাটাবেস ফলাও, না হলে তোমার কোডে নতুন ডাটাবেসের নাম দাও, যে কোনো একটা করতে বলতো। ওকে, এখন আমার কন্ট্রোলার তৈরি করতে হবে। সবসময় কন্ট্রোলার তৈরি করার আগে আমার সলিউশনটাকে আমি বিল্ড করে নিব। আউটপুটে বিল্ড কমপ্লিট হলে আপনার আউটপুটে দেখতে পাবেন এখানে লেখা থাকে ইনফরমেশন টু বিল্ড বিল্ড সলিউশন ওয়ান আপ টু ডেট বিল্ড কমপ্লিট হলো। এখন কন্ট্রোলার গুলা তৈরি করতে হবে। আমরা সলিউশন এক্সপ্লোরারে আসলাম, কন্ট্রোলার ফোল্ডার হচ্ছে কোনটা, এখানে যে কন্ট্রোলার, এইখানের মধ্যে কন্ট্রোলারটা অবস্থিত। এই কন্ট্রোলারটার মধ্যে রাইট ক্লিক করলাম, অ্যাডে আসার পর এই যে কন্ট্রোলার সিলেক্ট করলাম। এখানে দেখেন বেশ কিছু লাইন আসছে কন্ট্রোলার তৈরি করার সময়। ফার্স্টের লাইনটা বলতেছে যে MDC5 কন্ট্রোলার এমকি, সে আমাকে একটা কন্ট্রোলার তৈরি করে দিবে, কিন্তু কন্ট্রোলারে আর কিছু থাকবে না, শুধু লেখা থাকবে কি কন্ট্রোলার এক্সটেন্ড কন্ট্রোলার। হ্যাঁ, পরেরটা বলতেছে MDC5 কন্ট্রোলার উইথ রিড রাইট অ্যাকশন, মানে সে একটা কন্ট্রোলার তৈরি করে দিবে এবং কিছু মেথডের নাম লিখে দিবে, এটা করে দিবে দ্বিতীয়টা। তৃতীয়টা বলতেছে MDC5 কন্ট্রোলার উইথ ভিউ ইউজিং এনটিটি ফ্রেমওয়ার্ক, এটাতে বলতেছে যে আমি তোমার জন্য যত ভিউ আছে ক্রুডের জন্য আমি সব তোমাকে বানায় দিব। হ্যাঁ, আমি বললাম যে তাহলে এটাই দাও, আমাকে সবকিছু তুমি অটোমেটেড বানায় দাও। এখান থেকে সিলেক্ট করলাম অ্যাড। এখানে বেশ কিছু ইনফরমেশন পাস করে দিতে হবে। মডেল ক্লাস, কোন মডেলটার উপর বেস করে সে কন্ট্রোলারটা বানাবে। স্টুডেন্ট, এখান থেকে সিলেক্ট করে দিলাম স্টুডেন্ট। পরেরটা হচ্ছে ডাটা কনটেক্সট ক্লাস, অর্থাৎ ডাটাবেজ ইনফরমেশন সে কোথায় পাবে। আমাদের ডাটাবেজ ইনফরমেশন কোথায় আছে? মডেলের মধ্যে প্রজেক্ট ডিবির মধ্যে ডাটাবেজ ইনফরমেশন রাখা। আমরা এখানে আসলাম, এই যে প্রজেক্ট ডিবিটাকে সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, ডাটাবেজের ইনফরমেশন যেই ক্লাসটা ম্যানেজ করবে। এখন এখানে ও বলতেছে কন্ট্রোলারের নাম কি আমি বানাবো, স্টুডেন্টস কন্ট্রোলার। আমি বললাম না, স্টুডেন্ট কন্ট্রোলার বানাবো, নাম চেঞ্জ করে দিলাম নামটা। অ্যাড বাটনে ক্লিক করি। দেখেন সে আমার জন্য একটা কন্ট্রোলার রেডি করছে। আমরা কন্ট্রোলারটা দেখি, অনেক কোড টোড আছে কন্ট্রোলারের মধ্যে। আমরা এখন অ্যাপ্লিকেশনকে রান করি। তাহলে আমি যদি স্টুডেন্ট কন্ট্রোলার ইন্ডেক্স মেথডে যেতে চাই, তাহলে আমাকে কি লিখতে হবে? এখানে লিখে দিতে হবে না, স্টুডেন্ট তারপর ইন্ডেক্স, ক্লিক করলাম। দেখেন সে দেখাচ্ছে যে নেম, ইমেল অ্যাড্রেস এগুলো দেখাচ্ছে। ক্রিয়েট, ছোট করি, ক্রিয়েট নিউ, দেখেন সব বানায় আসছে। আমি এখানে নাম দিচ্ছি ঢাকা, ক্রিয়েট, এই যে ডাটা দেখাচ্ছে। আমরা ডাটা বেজে দেখি, এডিট টপ 200 রো, এই দেখেন ডাটা বেজে ডাটাও করতেছে। আমরা একটা তৈরি করি, ক্রিয়েট নিউ, এবিসি, abc@gmail.com, ফুল নাম দিলাম, অ্যাড্রেস, ক্রিয়েট।
দেখেন আপনার ইনসার্ট করার যে কাজ হয়ে গেছে কিন্তু। এখন দেখেন এডিটে ক্লিক করলে এডিট অপশনও করে দিচ্ছে। এবিসি যে কোনো একটা কিছু লিখলাম, সেভ, সেভ হচ্ছে। আমরা অনেক সময় কি হয় অল্প কিছু কোড দেখি না, যে আমরা বলি কি ডিটেলসে গেলে ফুল দেখা যায়, এ দেখেন ডিটেলস পেজ, ডিটেলস। তারপরে এটাও সে এতটাই স্মার্ট, আমরা অনেক সময় হয় না ভুলে ডিলিট বাটনে ক্লিক করে ফেলি। তাহলে কি ডিলিট বাটনে ক্লিক করলে এটা আসা উচিত না, আপনি কি আসলে ডিলিট করতে চান কিনা। দেখেন ডিলিটে ক্লিক করি, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস। হ্যাঁ, আপনি ডিলিট বাটনে ক্লিক দিলেন, ডাটাবেস থেকে ডাটা পড়ে গেছে। দেখেন এখানে কোনো ডাটা নেই, একটা ডাটা গেছে। দেখেন এই যে এত কাজ, এই কাজটা তো আপনারা আপনাদের ওয়েব ফর্মে অনেকবার অনেকগুলো করছেন না। এই জিনিস বানাও বারবার, এই গ্রুপ দরকার ছিল, দেখছেন কতই অটোমেটেড। আপনি মডেল ডিজাইন করে দিয়েছেন, সব কাজ ও করে দিয়েছে। এমবিসি মডেলকে আপনি বলছেন আমি এই কাজ চাই, এগুলো হয়ে গেছে অটো। এমবিসি এটা হচ্ছে খুব ভালো একটা দিক। ইভেন আপনার মনে করেন যখন প্রাইমারি কি পরের কি থাকবে, সেও কিন্তু ওইটার উপর বেস করেও জিনিস তৈরি করে দিতে পারে। যেমন হতো কি, যদি আমি আরেকটা বানাতাম ডিপার্টমেন্ট, তাহলে কি স্টুডেন্ট টেবিলে আরেকটা কলম লাগবে না, ডিপার্টমেন্ট আইডি। তো একটা যখন নতুন স্টুডেন্ট ক্রিয়েট হবে, ডিপার্টমেন্ট গুলো কি আকারে আসবে, ড্রপ ডাউন আসবে না, সে সিলেক্ট করে দিবে এই স্টুডেন্টটা কোন ডিপার্টমেন্টে। এগুলোও সে ম্যানেজ করতে পারে। খুব ইজিলি জিনিসপত্র ম্যানেজ করা যায় ASP.NET। আমাদের এই অ্যাপ্লিকেশনটায় আমরা কিছু মডিফাই করি, কিছু জিনিসে ভুল আছে। কি কি ভুল? এখন যদি আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করি, দেখেন ক্রিয়েট বাটনে ক্লিক দিলে ডাটাবেসে কিন্তু ডাটা পড়ে যাচ্ছে। অর্থাৎ কেউ ফাঁকা রেখেও ডাটা ইনসার্ট করতে পারতেছে। আমাকে এই জিনিসটা আটকাইতে হবে। এই জিনিসটাকে কি বলে? ভ্যালিডেশন। এখন এই ভ্যালিডেশন আমি বসাবো। ASP.NET এর ভাষায় ভ্যালিডেশনকে বলে অ্যানোটেশন। আমরা যদি এখানে সার্চ দিই ASP.NET MVC5 অ্যানোটেশন, এখানে একটা পেজ আসছে দেখলাম, যে মডেল অ্যানোটেশন। ফার্স্টে আমি কি কি অ্যানোটেশন বসাতে চাই, কেউ ঘরকে ফাঁকা রাখতে পারবে না, তাই তো। অ্যানোটেশন বসানোর জন্য আমাকে এমডিসিতে সব কাজই আসলে করতে হয় মডেলের মধ্যে। মডেলের মাথার উপরে বলে দিতে হয় এর মধ্যে কি কি রুলস হবে। যেমন আমি চাচ্ছি যে নেমকে কেউ ফাঁকা রাখতে পারবে না, এখানে আসলাম, অ্যানোটেশনে পাচ্ছি যে রিকোয়ার্ড দিয়ে লিখতে হয়। আমরা এই লাইনটা কপি করলাম, এর মাথায় এটা বসালাম। রেফারেন্স কিন্তু পাইনি, এর জন্য রেড কালার। রেড কালার মানেই হচ্ছে কি রেফারেন্স এখনো সে অ্যাড করতে পারেনি। যদি দেখি রেফারেন্স অ্যাড করার জন্য, ফাইন্ড অল রেফারেন্স, এই যে পেয়ে গেছে এখন রেফারেন্স। ইম্পোর্ট করলাম, রেফারেন্সটা আসলো। রিকোয়ার্ড মানে হচ্ছে এই ঘর তাকে অবশ্যই পূরণ করতে হবে। আর এরর মেসেজ হচ্ছে সে যদি রুলস না মানে তাহলে আপনি তাকে কি মেসেজ দেখাবেন। আমি বললাম প্লিজ এন্টার নেম, এটাতে একটা ভ্যালিডেশন বসালাম। সবগুলোতে বসাচ্ছি, মাথার উপরে বসাতে হয়। ইমেলের জন্য বসালে ইমেলের উপরে লিখতে হবে প্লিজ এন্টার ইমেল অ্যাড্রেস। অ্যাড্রেসের উপরে বসালাম প্লিজ এন্টার অ্যাড্রেস। সেভ করলাম। ইমেলের ক্ষেত্রে কিন্তু ভ্যালিডেশন আসলে দুইটা। এক, সে ফাঁকা রাখতেও পারবে না। দ্বিতীয়ত, সে যদি কোনো কিছু প্রেস করে তাহলে কি তাকে আমার বলতে হবে না যে তুমি ভুল ইমেল অ্যাড্রেস দিছো, তুমি সঠিক ইমেল অ্যাড্রেস দাও। অর্থাৎ ইমেল ভ্যালিডেশন বসাইতে হবে। ইমেল ভ্যালিডেশনের যদি আমরা এখানে একটা পেজে সলভ করে দেখি, ASP.NET MVC5 ইমেল ভ্যালিডেশন, এই পেজে আমরা যদি দেখি স্ট্যাক ওভারফ্লো, এই যে এখানে লিখতে হয় ইমেল অ্যাড্রেস দিয়ে লিখতে হয়। এই লাইনটা আমরা কপি করলাম। ইমেইলের এই যে ফার্স্টে আমাকে দেখাবে আপনি ইমেল অ্যাড্রেস পূরণ করেন, যদি না করে একটা লাইন আমি লিখি, সাথে সাথে আমাকে বলবে ইমেল ভ্যালিড ইমেল দেওয়ার জন্য। এখন যদি সে ভুল করে তাকে আমি দেখাবো ইমেল ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস। এগুলা আমরা ভ্যালিডেশন গুলা বসায় দিলাম কোডে। এখন কোড ফার্স্টের নিয়ম হচ্ছে আপনি যদি মডেলে সিঙ্গেল লাইনেও চেঞ্জ করেন আপনাকে অবশ্যই মাইগ্রেশন করতে হবে, এটা হচ্ছে রুল।
কারণ আপনি যেখানে দেখেন আমাদের ডাটাবেজে অলরেডি কি অবস্থায় আছে, ডিজাইনে আসলে এই যে এখানে অ্যালো নাল সাপোর্টেবল করে না। অ্যালো নাল মানে কি, আপনি এই ঘর ইচ্ছা করলে ফাঁকা রাখতে পারেন, এটাই তো দেয়া। তাহলে আমাকে এগুলো চেঞ্জ করতে হবে, আমি কিন্তু ডাইরেক্ট এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। কেন চেঞ্জ করতে পারবো না? এখান থেকে যদি আমি চেঞ্জ করি, সে যখন আবার মাইগ্রেশন করবে তখন তো মিলবে না। এখানে আরেকটা জিনিস দেখেন, আমি তো তৈরি করছি স্টুডেন্ট নামে টেবিলটা, অথচ এখানে কিন্তু আরেকটা টেবিল তৈরি আছে মাইগ্রেশন। এই টেবিলটার কাজ কি? আপনি যখন ওখান থেকে কোনো মাইগ্রেশন কল করেন, সে কি করে, এটার মধ্যে তো তার এখন যতটুকু কাজ আছে ততটুকু একটা হিস্ট্রি রাখা আছে, সে ওইটার সাথে এটাকে পার্থক্য খুঁজে বের করে, পার্থক্য খুঁজে যতটুকু পায় ততটুকু আসলে সে রান করে। এর জন্য আমি যদি এখানে চেঞ্জ করি তাহলে তো এখানে তো কোনো চেঞ্জ আসতেছে না, এই কারণে তখন সে এরর দেওয়া শুরু করবে। এই জন্য আমাদের এই ম্যানেজমেন্ট স্টুডিওটা এখন এমনিসিতে কি কাজে লাগে আপনি শুধু বসে বসে দেখবেন, ঠিক আছে, আর কোনো কাজ। আচ্ছা, তাহলে আমরা এখন আবার একটা মাইগ্রেশন রান করাবো, তার আগে আমরা বিল্ড করে নিলাম। বিল্ড কমপ্লিট হলো। আবার টুল, নুগেট প্যাকেজ ম্যানেজার, প্যাকেজ ম্যানেজার কনসোল, এটাতে আমরা লিখব অ্যাড মাইগ্রেশন। নতুন কোনো কিছু বানাইলে আমরা অ্যাড মাইগ্রেশন করি। অ্যাড মাইগ্রেশন, আমি এখানে লিখলাম চেঞ্জ স্টুডেন্ট, মানে আমি স্টুডেন্টে কিছু চেঞ্জ করতে যাচ্ছি। এন্টার ক্লিক করলে সে কি করবে, আরেকটা ফাইল বানিয়ে দিবে আমাকে। সে আমার, হ্যাঁ ওখানে সব হিস্ট্রি থাকবে। এই যে দেখেন, এই যে আমি আইএনআইটি লিখছি সেটা রয়ে গেছে, এখন নতুন এই যে চেঞ্জ স্টুডেন্ট সেটা আসছে, তো প্রত্যেকটা জিনিসই থাকবে, কোনো কিছুকে সে ফালাবে না। কেন ফালাবে না? আপনি মনে করেন এখানে আপনি একটা ভুল করছেন, আপনি আগের অবস্থায় ফিরে যেতে চান, কিন্তু আমি তো বলছি যে আপনি ডাটাবেসে কোডে হাত দিতে পারবেন না, তাহলে কি করতে হবে? এখানে যে যে মাইগ্রেশন হিস্ট্রি গুলা রাখা আছে না, আপনি যে কোনো হিস্ট্রিতে ব্যাক করতে পারেন, এর জন্য সে এগুলাকে রেখে দিছে। সে রিপ্লেস করে দিত। আচ্ছা, এখানে দেখেন সে আমাকে বলতেছে যে তুমি কি ডাটাবেসে এই চেঞ্জ গুলা চাও। দেখি কি চেঞ্জ গুলাকে সে বলতেছে। এখানে বলতেছে যেগুলো না লেভেল ছিল ওগুলাকে কি ফলস করে দিব। ট্রু মানে কি না লেভেল সাপোর্ট করা, ফলস মানে না লেভেল গুলোকে অফ করে দেয়। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তুমি এই কাজটাই আমার ডাটাবেসে করে দাও। আমরা এখন আবার টুলস, হ্যাঁ বলেন। এই যে আপনি মাথার উপরে যে বলছেন রিকোয়ার্ড, পূরণ করতেই হবে, আপনি তো বলছেন ওই এই রিকোয়ার্ড থেকেও বুঝে ফেলছে যে আমাকে ফলস বানাইতে হবে ওইখানে। এখানে আমরা কি লিখবো, আপডেট ডাটাবেস, এন্টার ক্লিক করলাম, কমপ্লিট হলো, এই যে চলে আসছে। এখন আমাদের, আমরা আবার ডিজাইনটা দেখি। এখন যদি আমরা ডিজাইন দেখি কি হবে, এই যে অ্যালো নাল গুলো উঠে যাওয়ার কথা, এটা কেটে দিয়ে আবার আমরা ডিজাইন মোড ওপেন করলাম, ডিজাইন, এই দেখেন উঠে গেছে। এখন অ্যাপ্লিকেশনকে রান করি। তাহলে আমার ওখানে যাওয়ার জন্য আবার লিখতে হবে স্টুডেন্ট, ইন্ডেক্সে যদি আসি, ক্রিয়েট নিউতে ক্লিক করলাম, এই যে ফাঁকা, আমি এখন ডাটা ইনসার্ট করতে চাই। সে এতটা স্মার্ট, সে জানে এরর মেসেজ মানুষ কোথায় দেখায়, নিচে দেখায় না, এবং একটু কালার একটু অন্যরকম দেখায়, সে এটাও বুঝে। কালার চেঞ্জ করতে সিএসএস লিখতে হবে। মোটামুটি ক্লিয়ার যে আপনার কত কাজ কমায় দিচ্ছে এমডিসি, কত ইজিলি ম্যানেজেবল কোড। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমি যখন এখানে ক্লিক করি, ওইখানে দেখেন চাকাটা ঘুরে। চাকা ঘোরা মানে কি, সার্ভারের কাছে রিকোয়েস্ট যায়। কিন্তু এখনকার দিন ওয়েব অ্যাপ্লিকেশন দেখবেন, আপনি যদি ভুল করেন, আপনি ক্রিয়েট বাটনে ক্লিক দিলে সার্ভারের কাছে রিকোয়েস্ট যায় না, আগে বলে ক্লায়েন্ট সাইড থেকে ঠিক করতে বলে। কেন জিনিসপত্রকে সার্ভারের থেকে বাদ দিয়ে ক্লায়েন্ট সাইডে নিয়ে আসা হচ্ছে? আপনি মনে করেন একটা সার্ভারে এরকম 100 লোক যদি ভুল করে এরর দিয়ে এন্টার মারতে থাকে, তাকে কি সার্ভারে আনার কোনো দরকার? আমি তো এটা করতে পারি যে হ্যাঁ তুমি আগে ঠিক করলে, যেগুলো যারা যারা ঠিক হবে তাদের ডাটা আমি সার্ভারে নিয়ে আসবো। তাহলে কি হচ্ছে, সার্ভারের উপর থেকে কিন্তু আমি লোড কমাতে পারছি। এর জন্য কি করতে হবে, আমার ভ্যালিডেশনটা ক্লায়েন্ট সাইডে আনতে হবে। ক্লায়েন্ট সাইডে ভ্যালিডেশনটা আনার জন্য যেটা করতে হবে, এখানে আসার পর অ্যাপ্লিকেশনটা অফ করলাম। আমার এখান থেকে আরেকটা ফাইল ওপেন করতে হবে, আমি এখানে ক্লোজ অল ডকুমেন্ট দিলাম। আমার সবসময় আমি জানি যে আমার একটা ভিউ সবসময় কল হচ্ছে, সেই ভিউটার নাম হচ্ছে কি, লেআউট ডট সিএসএসটিএমএল পেজ। আমি এখান থেকে লেআউট ডট সিএসএসটিএমএলটা ওপেন করলাম।
এখানে আসার পর এই যে লোকেশনটায় এখানে দুইটা জাভাস্ক্রিপ্ট ফাইল এখানে আমি অ্যাড করে দিব। এখানে আমরা এই যে স্ক্রিপ্ট এখান থেকে jQuery validate.js এটাকে টান দিয়ে ছেড়ে দিলাম, সাথে আরেকটা জেএস অ্যাড করতে হবে jQuery ubuntu swift.js, এই ফাইলটা, এই দুইটা ফাইলকে আমি এখানে অ্যাড করে দিলাম। আর কোনো কাজ হয় না। এখন আমি আবার অ্যাপ্লিকেশনকে রান করি, এটা কেটে দিয়ে এখানে এই যে আসছে গ্রেট। দেখেন সার্ভারের কাছে কিন্তু যাচ্ছে না, ক্লায়েন্ট সাইডে আটকে আছে। ইমেলের ক্ষেত্রে দেখেন আমি যখন একটা কোনো কিছু নাই তখন বলতেছে প্লিজ এন্টার ইমেল অ্যাড্রেস, যখনই আমি একটা কি প্রেস করি তখনই বলতেছে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস। মানে আমি যদি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতাম এখানে, দেখেন মেসেজ কিন্তু তখনই চলে যাবে। তারপর আমি একটা ইনফরমেশন দিলাম এখানে ঢাকা গ্রেট, এই যে ডাটা পড়ে গেছে। ক্লিয়ার? না, সে তো ক্লায়েন্ট সাইডে চেক করতে হবে। দেখেন আমি যখন এখানে দিতেছি সে সার্ভারের কাছে তো রিকোয়েস্টই পাঠাচ্ছে না, আমাকে তো রিকোয়েস্টই করতে দিবে না। কোনটা? এখানে দেখেন আমি তো এই যে এখানেই বলে দিচ্ছি, এই যে এখানে আমি বলছি না কোন ঘরটাকে তুমি ইমেল ভাববা। না, যখনই সে তৈরি হয়ে আসছে তখনই তার মধ্যে সে মেকানিজম নিয়ে আসছে কোন ঘরটা ইমেলের জন্য বানানো। ও, ওইটা আরেকটা জিনিস, ওইটা আরেকটা জিনিস। এতটুকু ক্লিয়ার যে আমি এতটুকু যে কোড করলাম? ওইটাই সে বলছে, আপনি যেটা বলছেন ওইটাই। হ্যাঁ বলেন। হ্যাঁ, একটা হচ্ছে ডাটাবেস পাস, একটা হচ্ছে কোড পাস। ডাটাবেস পাস হচ্ছে আপনি সিনারিও বুঝতে হবে, যেমন আমি অ্যাপ্লিকেশনটা মাত্র তৈরি করতেছি এই জন্য আমি এই প্রসেসে আসছি। আরেকটা জিনিস মনে করেন যে একটা অ্যাপ্লিকেশন আগে থেকে ডাটাবেস ডিজাইন ফুল করা ছিল, সেটা নিয়ে কাজ করছে, তখন হচ্ছে ডাটাবেস পাস। কিন্তু এটা এই মানে এই না যে আপনি ওই ডাটাবেস ফার্স্ট এই প্রসেসগুলো চালাতে পারবেন বা ওইটা চালাতে পারবেন, দুইটা দিয়ে সব অপশন করা যায়। ডাটাবেস ফার্স্টের সুবিধা কি আপনি কাজ করতেছেন সাথে সাথে ডাটাবেস নিয়ে কাজ করে করে আগাতে পারবেন। এর জন্য ডাটাবেস ফার্স্ট এখন সবচেয়ে বেশি পপুলার। ক্লিয়ার? আর করবেন ওয়েব ফর্মে কাজ? অনেকের ইচ্ছা আছে, বুঝা গেল, ওয়েব ফর্মে কাজ করার। এইটা মাইক্রোসফট নিয়ে আসছে এমভিসি তে একদম। কারণ কি আপনি দেখেন প্রত্যেকটা আপনি স্টুডেন্ট বানান, ডিপার্টমেন্ট বানান, আপনি যে কোনো অ্যাপ্লিকেশনই বানান না কেন ওয়ার্ল্ডে, আপনি মনে করেন যে প্রথম আলো রয়েছে এর কি নিউজ গুলা পোস্ট করার জন্য একটা পেজ বানাইতে হয়েছে না, এডিট করার জন্য, ডিলিট করার জন্য বানিয়ে দিতে হয়েছে। তো দেখেন আপনি যদি এই প্রসেসে করতেন তাহলে কি আপনাকে ওই আলাদা আলাদা জিনিসগুলো বানানোর কোনো দরকার নেই, আপনি জাস্ট এখান থেকে বানাই দিতে পারেন। খুব ইজি এমডিসি, ওয়েব ফর্মের চেয়ে অনেক অনেক ইজি, অনেক অনেক। এবং আপনার আসলে কি ফুল কন্ট্রোল আপনার হাতে। আপনি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টে কি করবেন না করবেন এটা পুরো আপনার হাতে, আপনি কিভাবে ডিজাইন করবেন এটা পুরোটাই আপনার। যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট আপনি যে কোনো জায়গায় লিখতে পারেন, কারণ আমরা ওইখানেই দেখছি যে আমি যে কোনো জাভাস্ক্রিপ্ট লিখে আবার ওই জায়গা মতো পাসও করে দিতে পারি, এতটাই গুছানো এখানে। এতটুকু ক্লিয়ার করছেন? ভিডিও হচ্ছে কিনা